নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। আমাদের অফিসিয়াল ইমেল আইডি অর্থাৎ cosmichomioCare@gmail.com, যেটা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম জায়গায় শো করছে, সেই ইমেল আইডিতে এবং আমার বিগত ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনারা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। এই ভিডিওটা পুরো দেখার পর আশা করি অস্টিও আর্থ্রাইটিস রোগটা নিয়ে এবং তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আপনাদের মনের মধ্যে যা যা প্রশ্ন রয়েছে তার সমস্ত উত্তর আপনারা আজকে পেয়ে যাবেন। আমাদের প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে বলে রাখি, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি উপরের আই বোতামে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকে প্রথম প্রশ্নটা নিয়ে নিই। প্রথম প্রশ্নটা করেছেন ত্রিপুরা থেকে একজন দর্শক বন্ধু। আমি এই ভিডিওগুলোতে কে প্রশ্ন করেছেন তাদের নাম রিভিল করব না প্রাইভেসির কারণে, শুধু কোন জায়গা থেকে প্রশ্নটা এসছে সেটা মেনশন করব। ত্রিপুরা থেকে প্রথম প্রশ্নটা এসছে যে অস্টিও আর্থ্রাইটিসে কি মর্নিং ওয়াক করা ভালো? হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিসে কিন্তু মর্নিং ওয়াক করা ভালো। অ্যাকচুয়ালি অস্টিও আর্থ্রাইটিসে যে জয়েন্টটা এফেক্ট করেছে, সেই জয়েন্টটার চারপাশে যে মাংসপেশিগুলো রয়েছে তাদের কিন্তু কার্যক্রমটা একদম নর্মাল থাকা বা তাদের যে ক্ষমতাটা, তাদের কাজ করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু নর্মাল থাকা খুব প্রয়োজন। তাই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা মেডিসিনের সাথে সাথে পেশেন্টকে কিছু এক্সারসাইজও করতে বলি। কিছু কোয়াড্রিসেপস এক্সারসাইজ আছে, কিছু হ্যামস্ট্রিং এক্সারসাইজ রয়েছে। এছাড়া মর্নিং ওয়াক কিন্তু একটা খুব ভালো এক্সারসাইজ। তো এটা সমস্যাটা হলো যারা অস্টিও আর্থ্রাইটিসে ভুগে, বিশেষ করে যারা অ্যাডভান্স স্টেজে অস্টিও আর্থ্রাইটিসে ভুগছে, তারা কিন্তু একটানা 5 মিনিট 10 মিনিটের বেশি হাঁটতে পারে না, তাতে তাদের হাঁটুর ব্যথাটা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রেও সমস্যা কিছু নেই, তারা হাঁটতে হাঁটতে যখনই একটু ব্যথা ফিল করবে, কোথাও একটু বসে নেবে, 5-10 মিনিট একটু রেস্ট নেবে, তারপর আবার তারা আস্তে আস্তে করে কিন্তু হাঁটতে পারে। এবং এই মর্নিং ওয়াকটা কিন্তু তাদের অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ হাঁটুর ব্যথার জন্য কিন্তু উপকারী করে। এর পরের প্রশ্নটা বাংলাদেশ থেকে একজন দর্শক বন্ধু করেছেন। প্রশ্নটি হলো অস্টিও আর্থ্রাইটিসে কোন কোন খাবার খাওয়া উচিত নয় জানাবেন। দেখুন, খাওয়ার বা ডায়েটের সাথে কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের ডাইরেক্ট কোনো রিলেশন নেই। অস্টিও আর্থ্রাইটিসের রিলেশন রয়েছে ওজনের সাথে। আমাদের শরীরে যে ওজন আছে তার সাথে অস্টিও আর্থ্রাইটিসের রিলেশন রয়েছে। যার যত বেশি ওজন হবে তার হাঁটুতে যে কার্টিলেজটা থাকে তার উপর চাপ অনেক বেশি পড়বে এবং তার ক্ষয়টা অনেক বেশি হবে। ফলে যত বেশি ওজন হবে অস্টিও আর্থ্রাইটিস রিস্কটা কিন্তু তত বাড়াবাড়ি হবে। তাই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু ওজনটা নিয়ন্ত্রণ রাখা খুব দরকার। তাই ওজন কমানোর জন্য ঠিক যে যে ডায়েট চার্টটা ফলো করতে হয়, অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু সেই একই ডায়েট চার্ট ফলো করতে হবে। অর্থাৎ বেশি তেলে ভাজা খাওয়া যাবে না, বেশি ফাস্ট ফুড খাওয়া যাবে না, বেশি জাঙ্ক ফুড খাওয়া যাবে না, ফাইবার জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে। এই ধরনের যে ডায়েট প্ল্যান গুলো রয়েছে সেগুলো একটু ফলো করলে কিন্তু অস্টিও আর্থ্রাইটিসটা অনেকটা বেটার থাকে। নেক্সট প্রশ্নটা কলকাতা থেকে একজন দর্শক বন্ধু করেছেন। অস্টিও আর্থ্রাইটিসে কতদিন হোমিওপ্যাথি চিকিৎসা করাতে হয়? দেখুন, এক্সাক্ট দিন সংখ্যা বলা খুব কঠিন। অলরেডি আমি এই অস্টিও আর্থ্রাইটিস নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। সেখানে অলরেডি আমি বলেছি যে হাঁটুতে যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে, সেখানে হাঁটুতে দুটো হাড় থাকে, একটার উপরে একটা এরকম বসানো থাকে এবং তাদের মাঝখানে একটা রাবারের মতো অংশ থাকে যেটাকে আমরা কার্টিলেজ বলি। এই কার্টিলেজটা ক্ষয়ে যেতে যেতে আস্তে আস্তে কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস রোগটা তৈরি হয়। তো এই ক্ষয়টা বিভিন্ন স্টেজে থাকতে পারে, সেটার উপর ডিপেন্ড করে আমরা জেনারেলি অস্টিও আর্থ্রাইটিসকে 4টে গ্রেডে ভাগ করি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। এর মধ্যে গ্রেড 1-এ এই যে কার্টিলেজ বা রাবারের মতো অংশটা রয়েছে সেটা সামান্য কোনো কোনো জায়গায় ক্ষয় থাকে, অর্থাৎ একদম ইনিশিয়াল স্টেজের রোগ। এবং গ্রেড 4 যেটা আছে সেখানে এই কার্টিলেজ বা এই রাবারের মতো অংশটা একদম প্রায় ক্ষয়ে চলে যায়, মানে থাকে না বললেই চলে যায়। তো এটা হচ্ছে গিয়ে একদম অ্যাডভান্স স্টেজ, মানে গ্রেড 4। তো গ্রেড 1 নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, জেনারেলি 1-1.5 মাসের মধ্যে পেশেন্ট কিন্তু অনেকটাই ইমপ্রুভ করে যায়। আর গ্রেড 4টার ক্ষেত্রে একটু সময় লাগে, একটু লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজন হয়, যেহেতু মানে ক্ষয়টা অনেক এক্সটেন্সিভ। এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের ডিউরেশনটাও কিন্তু অনেক বেশি। পরের প্রশ্নটা বাংলাদেশ থেকে একজন দর্শক বন্ধু করেছেন। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
হোমিওপ্যাথিতে প্রথমে ব্যথা বাড়ে, তারপর কমে। তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করাতে ভয় লাগছে। অ্যাকচুয়ালি প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কেস টেকিং করে, প্রপার মেডিসিন সিলেকশন করে, প্রপার পোটেন্সি এবং প্রপার ডোজে যদি মেডিসিনটা প্রেসক্রাইব করা হয় এবং প্রপার ইন্টারভ্যালে যদি সেটাকে রিপিট করা হয়, কোন রকম অ্যাগ্রাভেশন কিন্তু সেরকম লক্ষ্য করা যায় না। সুতরাং এই ব্যাপারটা নিয়ে ভয়ের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এই প্রশ্নটা একজন নবীন ডাক্তারবাবু বাংলাদেশ থেকে করেছেন। আমি রিসেন্টলি হোমিওপ্যাথি ডিগ্রি অর্জন করেছি, নতুন চেম্বার শুরু করেছি। অস্টিও আর্থ্রাইটিস চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করুন প্লিজ। তো সবার আগে তোমার জন্য অনেক শুভকামনা, তোমার চেম্বার অনেক ভালো চলুক, তুমি অনেক নাম করা একজন ডাক্তারবাবু হও, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ হতে পারে সেটা নিয়ে একটা ডিটেলস আলোচনা। তো এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তার যে লিঙ্কটা আছে আমি উপরে আই বোতামে দিয়ে রাখছি, তুমি চাইলে সেটা দেখে নিতে পারো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।